রাষ্ট্রপতি কে হচ্ছেন? এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে যেগুলো জানা যাচ্ছে, 4 জনের নাম। একটা হচ্ছে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর খন্দকার মোশাররফ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর মঈন খান। আমি ধারণা করি ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো আর রাষ্ট্রপতি। তবে কি ডক্টর ইউনূসই হচ্ছেন প্রেসিডেন্ট? বিস্ময়কর চমক থাকছে তারেক রহমানের মন্ত্রিসভায়। অনেকে এই প্রশ্নটি অনেক আগে থেকেই করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট হবেন? এছাড়া আগামী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে দেখা যেতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এছাড়া সংসদ স্পিকার হতে পারেন ডক্টর আব্দুল মঈন খান। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব নিতে পারেন মির্জা আব্বাস। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে সালাউদ্দিন আহমেদকে। এছাড়া 2001 সালে বিএনপির সরকারে বাণিজ্য মন্ত্রী ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে তাকে। যে আলোচনা সবার মুখে মুখে সেটা হলো বিএনপি সরকারে কে হচ্ছেন রাষ্ট্রপতি। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, কে হতে যাচ্ছে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি? রাষ্ট্রপতির পদে আসলে কে বসবেন, কে আসবে রাষ্ট্রপতির পদে, সেটাই জানার আগ্রহ সকলের। অনেকের নাম এসেছে, সবথেকে বেশি আলোচনায় আছে যে ব্যক্তির নাম, সেটি হচ্ছে প্রফেসর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গুঞ্জন উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসই রাষ্ট্রপতি হবেন। যদি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি না হন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা মঈন খান তিনি রাষ্ট্রপতি হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন বিশ্লেষণ। আমরা জানার চেষ্টা করব আসলে নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছে কে, কে হবে বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট, সত্যিকার অর্থে কি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছে? এই সমস্ত বিষয় নিয়ে সব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে পেয়ে যাব আশা করি। চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন এবং বিশ্লেষণ দেখে তারপরে আলোচনা করি। 18 তারিখের মধ্যেই মন্ত্রিসভা হবে, এটা ঘোষণা হয়েছে। আমরা ধারণা করি 16 বা 17 তারিখই হয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে হচ্ছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। রাষ্ট্রপতি কে হচ্ছেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভাবনা। এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে যেগুলো জানা যাচ্ছে, 4 জনের নাম। একটা হচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান এবং বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি ধারণা করি ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো আর রাষ্ট্রপতি হতে চাইবেন না, কারণ রাষ্ট্রপতি একটা আলংকারিক পদ। রাষ্ট্রপতি অনেকটা দলীয় পদ, যদিও বর্তমান রাষ্ট্রপতি দলের বাইরে এসে যে ভূমিকা পালন করেছেন সেটা রাষ্ট্র এবং দেশের জন্য মঙ্গল হয়েছে। আওয়ামী লীগ নিশ্চয়ই তাতে খুশি না, এটা বলাই যায়। তার পক্ষ থেকে অসহযোগিতা করা, আরো অন্যান্য যদি কিছু করতে পারতেন আওয়ামী লীগ খুশি হতো, কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই পথে যাননি। তিনি একেবারে সংবিধানকে ধরে রেখে রক্ষা করার চেষ্টা করেছেন এই পরিবর্তনকে, যদিও দফায় দফায় তাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে। সে কথা পরে বলছি। আগে আসি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চাইবেন ক্ষমতা সহ রাষ্ট্রপতি হওয়া, মানে তিনি যাতে রাষ্ট্রপতি হবেন কিন্তু ক্ষমতা থাকতে হবে। বর্তমান সংবিধান অনুযায়ী সবকিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত তিনি দিতে পারবেন না। তিনি যাই আদেশ নির্দেশ দেবেন না কেন সেগুলো প্রধানমন্ত্রীর স্বাক্ষর থাকতে হবে তাতে। তার মানে হচ্ছে রাষ্ট্রপতির আসলে কোনো ক্ষমতাই নেই, অলংকারিক পদ বলা হয়। কেউ বলেন, ঠাট্টা করে বলা হতো যে কবর জিয়ারত ছাড়া রাষ্ট্রপতির আর কোনো ক্ষমতা নেই। আব্দুল হামিদ সাহেব ছিলেন লম্বা সময়, কোনো দৃশ্যমান হয়নি তার ভূমিকা, বরং এটাকে তিনি উপভোগ করেছেন। দেশে বিদেশে গেছেন, যখন তখন চিকিৎসা করেছেন, কোটি কোটি টাকা ব্যয় করেছেন। তারপরে বঙ্গভবনে রীতিমতো একটা মজবার মতন খরচ কাকে বলে, যাক এগুলি আর বলে মানে তিক্ততা বাড়াতে চাই না। অরুচিকর সব বিষয়, যেখানে কোনো আদর্শ নেই, দর্শন নেই। একমাত্র শাহাবুদ্দিন ছাড়া ভালো রাষ্ট্রপতি পাওয়া যায়নি। বিচারপতি শাহাবুদ্দিনের কথা বলছি, সাবেক প্রধান বিচারপতি প্রয়াত যিনি এখন ডক্টর মঈন খান যোগ্য, দক্ষ, দল
দলের সাথে আছেন। এই বয়সেও তিনি আপোষ করেননি। একজন জ্ঞানী মানুষ, এবারও নির্বাচিত হয়েছেন তিনি। বিবেচনায় তাকে নেওয়া যেতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন তার জীবনের শেষ নির্বাচন, তাকেও বিবেচনায় নেওয়া যেতে পারে। তার বয়স হয়ে গেছে, অসুস্থ থাকেন প্রায়ই। সুতরাং রাষ্ট্রপতির এই পদটা তিনি অলংকার করতে পারেন। তার বিশ্রামও দরকার, আর সম্মানও দরকার। সেই হিসাবে বিবেচনা করা যেতে পারে। ডক্টর খন্দকার মোশাররফকে বলা হয় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। তিনিও এত কঠিন বাস্তবতা মেনে দেশে থেকে তিনি পরিস্থিতি মোকাবেলা করেছেন, অসুস্থ হয়েছেন, তাকেও বিবেচনা করা যেতে পারে। আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে এই তিনজন রাষ্ট্রপতি হিসেবে আসতে পারে। এর বাইরেও আর কেউ আছে কিনা এই মুহূর্তে আমার জানা নেই, যেমন তাদের নামও আলোচনায় আসছে না। কিন্তু যদি দলীয় বিবেচনায় এই তিনজনের যে কাউকে করা হয়, সেটা দলের কাছে গ্রহণযোগ্য হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে রিজার্ভেশন আছে বিএনপির ভেতরেই অনেকের। তাদের দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সবকুল রক্ষা করেছেন। তিনি তার নিজের স্বার্থটাকে দেখেছেন, দেশের স্বার্থটা সেভাবে দেখেননি, এরকম আলোচনাও কিন্তু আছে। আবার এটাও ঠিক, আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসের একটা ভাবমূর্তি আছে। সেটা যদি দল তাকে কাজে লাগাতে পারে তাহলে দেশের জন্য ভালো হবে। অনেকগুলো বড় বড় ইস্যু আছে, যে ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হস্তক্ষেপ করেন, টেলিফোন করেন বাংলাদেশের পক্ষে, সেখানে বিশ্ব নেতারা সাড়া দেবেন। ফলে সেই বিবেচনায় আবার ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো পারফর্ম করতে পারবেন, এটা হয়তো বিবেচনায় নিতে পারেন তারেক রহমান। এখন সবার আগ্রহ তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে কনফার্ম, এখন কে মন্ত্রী হবেন, পররাষ্ট্রমন্ত্রী কে হবেন, স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন, সেগুলো নিয়ে হয়তো আলোচনা আছে। কিন্তু রাষ্ট্রপতি কে হবেন, বর্তমান রাষ্ট্রপতি যে কন্টিনিউ করবেন না, তাকে যে বিএনপি আরেক মেয়াদের জন্য বিবেচনা করবেন না, এটা নিশ্চিত। কিন্তু রাষ্ট্রপতি চারজনের মধ্যে যাদের নাম বললাম, তাদের মধ্যে কে হবেন সেটা নিয়েও হয়তো আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। দর্শক, তবে কি ডক্টর ইউনূসই হচ্ছেন প্রেসিডেন্ট? বিস্ময়কর চমক থাকছে তারেক রহমানের মন্ত্রিসভায়। অনেকে এই প্রশ্নটি অনেক আগে থেকেই করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট হবেন। এরকম কথাও চাউর হয়েছে যে মোহাম্মদ ইউনূসকে বিএনপি বা জামাত যে দলই ক্ষমতায় যাক না কেন প্রেসিডেন্ট করবে। তো বাজারে অনেক ধরনের খবরই ঘুরে বেড়ায়, এগুলো আসলে খবর নয়, গুজব, গুঞ্জন, রচনা। তো সেই সব পেরিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যাচাই বাছাই করতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি কোনো প্রস্তাব পেয়েছেন নতুন সরকারের প্রেসিডেন্ট হবার জন্য। দেখুন, মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক একটা গ্রহণযোগ্যতা রয়েছে, বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছে তিনি খুবই বিশ্বস্ত একজন মানুষ। গণঅভ্যুত্থানের পরে মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ইমেজ এবং ক্যারিশমার কারণে আমরা কিন্তু ভারতের ভয়াবহ আগ্রাসন থেকে স্থির দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম। তার জায়গায় অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি হলে এটা পারতেন কিনা সেটা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। মোহাম্মদ ইউনূস অন্তত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে দৃঢ়তার সঙ্গে এই 18 মাস উপস্থাপন করেছেন, এটা আমাদের কাছে অত্যন্ত বড় একটা বিষয়। মোহাম্মদ ইউনূস নানা কারণে বাংলাদেশের পোস্টার বয় হয়ে উঠেছেন, কারণ আগে থেকেই ক্ষুদ্র ঋণ নিয়ে তার কাজের কারণে বিশ্বব্যাপী একটা ইতিবাচক অবস্থান আছে। ফলে এই সরকারের যখন তিনি প্রধানের দায়িত্ব নিয়েছেন, তখন নানাভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রের সাহায্য সহযোগিতাও পেয়েছেন। ফলে কূটনীতির ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের এই 18 মাস সফলই বলা যায়, যদিও বহু বহু ব্যর্থতা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কূটনৈতিক সাফল্যকে প্রশ্নবিদ্ধ করেছে। যাই হোক, মোহাম্মদ ইউনূস কি আসলে যদি প্রস্তাব পান তাহলে নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট হবেন? আমি নানাভাবে খোঁজ খবর নেবার চেষ্টা করেছি, বিএনপি নীতি নির্ধারকদের কাছ থেকে শুরু করে সরকারের অভ্যন্তরে মোহাম্মদ ইউনূসের যারা নিকটজন আছেন সেই সব সূত্রগুলোই ইতোমধ্যে নিশ্চিত করেছে যে না, মোহাম্মদ ইউনূসকে এই ধরনের কোনো প্রস্তাব এখন পর্যন্ত দেয়া হয়নি যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পর তাকে প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হবে। অনেকে মনে করেন যে যদি নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ ইউনূস থাকে তাহলে তারেক রহমানের এই সরকারটি আরো শক্তিশালী হতে পারে। কিন্তু যেহেতু এখন পর্যন্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কোনো ধরনের প্রস্তাব দেওয়া হয়নি বা এই বিষয়ে আলাপ আলোচনা হয়নি, সুতরাং এটাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখার কোনো কারণ নেই। আর যদি তারেক রহমান মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেন তাহলে তখন কি করবেন তখনই জানা যাবে। তবে একটা শ্রেণীর মানুষের মনের মধ্যে এই চিন্তাটা আছে যে মোহাম্মদ ইউনূস তো ব্যক্তিগত ইমেজের কারণে সারা বিশ্বে বাংলাদেশকে ভালোই তুলে ধরেছেন 18 মাস। এখন তাকে মূল কর্তৃত্বে না রেখে বরং প্রেসিডেন্ট হিসেবে অলংকারিক পদেও যদি রাখা যায়
তাহলে সেটা আমাদের জন্য ইতিবাচক হবে। যাই হোক, এই বিষয়ে এখন পর্যন্ত আমরা স্পষ্ট হতে পারছি না, তবে বাজারে আলোচনাটা আছে। দেখুন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবার পর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। প্রেসিডেন্ট কে হবেন? মোহাম্মদ ইউনূসের কথা যদি বাইরে রাখি, তাহলে আলোচনা আছে দলের ভিতরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আপনারা নিশ্চয়ই জানেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোগী হিসেবে বিএনপিকে গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা আছে তার। তাছাড়া তিনি এখন স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সবচেয়ে বয়স্ক একজন মানুষ, সম্মানিত মানুষ। সুতরাং তিনি যদি এই পদ অলংকৃত করেন, তাহলে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে বা বিএনপির জন্য একটা ইতিবাচক দিক হবে। এর বাইরে বিএনপির আরো বুদ্ধিবৃত্তিক ব্যক্তিবর্গ আছেন, তারাও সামনে আসতে পারেন। তবে আমরা কি দেখেছি যে ধরুন একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে বিএনপি প্রেসিডেন্ট বানিয়েছিল, এরপরে তার সঙ্গে মতের দ্বিমত হয়েছে। ইয়াজউদ্দিন আহমেদকে বিএনপি প্রেসিডেন্ট বানিয়েছিল, কিন্তু ইয়াজউদ্দিন আহমেদ বিএনপির সেই স্পিরিটকে ধরে রাখতে পারেন এবং দেশকে একটা অতল গহ্বরের দিকে ঠেলে দিয়েছিলেন তার দৃঢ়তা না থাকার কারণে। ফলে এবার অবশ্যই প্রেসিডেন্ট কাকে বানানো হবে সেই বিষয়টির ক্ষেত্রে বিএনপিকে পুঙ্খানুপুঙ্খভাবে ভাবতে হবে। আবার দেখুন, হ্যাঁ বিজয়ী হবার কারণে জুলাই সনদে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য তৈরির একটা উদ্যোগও আছে। সেটি যদি বাস্তবায়িত হয়, তাহলে প্রধানমন্ত্রী আগে যেমন একচ্ছত্র ক্ষমতা ভোগ করতে পারতেন বা প্রয়োগ করতে পারতেন, সেই জায়গাগুলোতে পরিবর্তন আসবে। প্রেসিডেন্টের কাছেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা চলে যাবে। ফলে প্রেসিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন আগের যে কোনো সরকারের চেয়ে। তো সেই বিবেচনায় বিএনপি কাকে প্রেসিডেন্ট করবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে পর্যবেক্ষণের বিষয়। তো প্রিয় দর্শক, দেখা যাক, সময়ই বলে দেবে। আবার আরেকটি প্রশ্ন অনেকেই করছেন নির্বাচনের ফলাফলের পর, যে বিএনপি কি জাতীয় সরকার গঠন করবে কি না। দেখুন, জাতীয় সরকারের কনসেপ্টটা আপৎকালীন হয়, যে একটা গণ অভ্যুত্থানের পরে বা দুর্যোগকালীন সময়ে সবার একমত হওয়া প্রয়োজন, তখন জাতীয় সরকার গঠন করা যায়। কিন্তু এখন জাতীয় সরকার গঠন করার কোনো প্রয়োজন আসলে নেই, কারণ বিএনপি কয়েকটি দলের সঙ্গে একটি রাজনৈতিক জোট করেছে। বড়জোর সেই জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার গঠন করতে পারে, যেমন আন্দালিব রহমান পার্থকে নিয়েছেন, নুরুল হক নূরকে নিয়েছেন, তো তাদেরকে সরকারে অন্তর্ভুক্ত করতে পারবেন। জুনায়েদ সাকি আছেন, অন্তর্ভুক্ত করতে পারেন। কিন্তু জাতীয় সরকার করতে হলে তো তাহলে 11 দলীয় জোটের নেতৃবৃন্দকেও নিতে হবে। তো সেটা আসলে বিএনপি করবে না, এটা একদম স্পষ্টই। কারণ বিএনপি নিরঙ্কুশ আসন পেয়েছে, তারা সরকার এককভাবে গঠন করছে, আর অপরদিকে বিরোধী পক্ষ থাকতে হবে। বিরোধী পক্ষ না থাকলে তো এই রাষ্ট্রের অসঙ্গতিগুলো কে ধরিয়ে দেবে? আবার একটা ভঙ্গুর সরকার হবে, যেমন 2014 সালের পরে শেখ হাসিনা করেছিলেন। জাতীয় পার্টি সরকারেও ছিল, বিরোধী দলেও ছিল। তো এই ধরনের পরিস্থিতি আসলে সরকারের জন্য কখনোই ভালো না, বা রাষ্ট্রের জন্যও ভালো নয়। সেক্ষেত্রে বিএনপি তার মতো সরকার গঠন করুক, অন্যদিকে বিরোধী দল হিসেবে জামাত সহ 11 দলীয় জোট যথার্থ ভূমিকা পালন করুক, এটাই হবে আমাদের আকাঙ্ক্ষা। ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের নতুন সরকার প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভায় কাদের স্থান দিচ্ছেন, এ নিয়ে এই মুহূর্তে সর্বত্র আলোচনা চলছে। বাংলাদেশের কাণ্ডারি হতে তারেক রহমানের এখন আর শুধু কিছু আনুষ্ঠানিকতা বাকি। সংসদ সদস্যদের শপথ, সংসদীয় দলের বৈঠক, নেতা নির্ধারণ, সর্বোপরি সেই নেতাকে সবার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো এবং সরকার গঠন, এই সব প্রক্রিয়ার গোড়ার কথা শপথ। এরই মধ্যে সর্বত্র ফিসফাস শুরু হয়ে গেছে কে পড়াবেন। আর মৃদুস্বরে যে আলোচনা সবার মুখে মুখে, সেটা হলো বিএনপি সরকারে কে হচ্ছেন রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার হিসেবেই বা কার নাম শোনা যাবে, কারা হচ্ছেন এই সরকারের মন্ত্রী পরিষদের সদস্য। এসব প্রশ্নের জবাব খুঁজতেই আজকের এই আয়োজন। তারেক রহমানের টেবিলে এখন এমপি আর টেকনোক্রেট কোটায় কারা মন্ত্রী হতে পারেন তার তালিকা এখনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে তাই বলে থেমে নেই আলোচনা পর্যালোচনা। বিএনপির সাথে ঘনিষ্ঠ বিভিন্ন সূত্রের সাথে আলাপ করে যতটুকু জানা গেছে, প্রাথমিকভাবে মন্ত্রিসভা হতে পারে 40 জন থেকে 45 জনের। 45টি গাড়ি ও বাসাও তৈরি আছে বিদায়ী সরকারের পক্ষ থেকে। এই 40 থেকে 45 জনের মধ্যে অর্ধেক মন্ত্রী ও বাকি অর্ধেক প্রতিমন্ত্রী হতে পারেন। 2001 সালে কোনো এক সময়ে বিএনপি সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলে মন্ত্রিসভার সদস্য সংখ্যা 60 ছাড়িয়ে গিয়েছিল। এ নিয়ে তখন বেশ সমালোচনা হয়েছিল। এজন্য এবার বিএনপি বেশ সতর্ক রয়েছে। প্রাথমিকভাবে যোগ্যতা ও সরকার প্রধানের চাহিদা অনুযায়ী মন্ত্রিসভায় নাম অন্তর্ভুক্ত হবে। পরে অতীতের রেওয়াজ অনুযায়ী যেসব অঞ্চল, বিশেষ করে পুরাতন 21 জেলা কিংবা নতুন 64 জেলার যাদের প্রতিনিধিত্ব থাকবে না, সেসব এলাকা থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী নেওয়া হতে পারে। মন্ত্রিসভার সদস্য কতজন হবেন ও কারা হবেন তা সম্পূর্ণ নির্ভর করবে প্রধানমন্ত্রী তথা তারেক রহমানের সিদ্ধান্তের উপর। সংখ্যার ব্যাপারে আইনের কোনো বাধ্যবাধকতা নেই।
বিভিন্ন সূত্রে যতটুকু জানা গেছে, মন্ত্রিসভায় দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন, ডক্টর AZM জাহিদ হোসেন স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। টেকনোক্রেট কোটায় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান স্থান পেতে পারেন। দলের সহ সভাপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আব্দুল আওয়াল মিন্টু, ডক্টর ওসমান ফারুক, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনা থেকে নির্বাচিত লুৎফুজ্জামান বাবর, টাঙ্গাইলের আব্দুস সালাম পিন্টু, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, হবিগঞ্জের GK গৌস, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে ও মৌলভীবাজারের নবনির্বাচিত MP নাসির রহমান, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মন্ত্রী হারুনা রশিদ খান মুন্নুর মেয়ে, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি নবনির্বাচিত MP আফরোজা খানম রীতা, লালমনিরহাট 3 থেকে নির্বাচিত MP আসাদুল হাবিব দুলু, চাঁদপুরের MP ডক্টর এহসানুল হক মিলন, কুমিল্লার দেবিদ্বারের MP শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়ার ছেলে সদ্য বিএনপিতে যোগ দিয়ে হবিগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত MP ডক্টর রেজা কিবরিয়া, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক PS ও পাবনা 5 আসন থেকে নির্বাচিত MP শামসুর রহমান শিমুল বিশ্বাস, জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির সভাপতি ভোলা থেকে নির্বাচিত MP ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ঝিনাইদহ থেকে নির্বাচিত সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, কুমিল্লার জাকারিয়া তাহের সুমন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে স্থান পেতে পারেন। টেকনোক্রেট কোটায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও মিডিয়া সেলের প্রধান ডক্টর পাবেলের মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে স্থান পেতে পারেন জোটের শরিক দলের নেতা নবনির্বাচিত MP মাথাল মার্কা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে নির্বাচিত গণসংহতি আন্দোলনের জুনেদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক VP পটুয়াখালী থেকে ট্রাক মার্কা নিয়ে নির্বাচিত নুরুল হক নূর, ডাকসুর সাবেক GS ও দলের যুগ্ম মহাসচিব নরসিংদী থেকে নির্বাচিত MP খায়রুল কবির খোকন, লক্ষ্মীপুর থেকে নির্বাচিত MP দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে যশোর 5 থেকে নির্বাচিত ME অনিন্দ ইসলাম অমিত, বিএনপির আইন বিষয়ক সম্পাদক নেত্রকোনা থেকে নির্বাচিত MP ব্যারিস্টার কায়সার কামাল, পঞ্চগড় থেকে নির্বাচিত সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ঢাকা থেকে নির্বাচিত MP ইশরাক হোসেন, বিএনপির সাবেক মহাসচিব ওবায়দুর রহমানের মেয়ে ফরিদপুর থেকে নির্বাচিত MP শামা ওবায়েদ, ইলিয়াস আলীর স্ত্রী সিলেট থেকে নির্বাচিত তাহমিনা রুশদির লুনা, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা 3 থেকে নির্বাচিত MP রকিবুল ইসলাম বকুল, নিজের দল বিলুপ্ত করে সদ্য বিএনপিতে যোগ দিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মাওলানা মামুনুল হককে হারিয়ে নির্বাচিত MP ববি হাজ্জাজ, খাগড়াছড়ির MP আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, সাবেক মন্ত্রী মীর নাসিরের ছেলে চট্টগ্রাম থেকে নির্বাচিত ব্যারিস্টার মীর হেলাল, সাবেক উপদেষ্টা হাসিনার ফাঁসির দড়িতে ঝুলে মৃত্যুবরণকারী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ছেলে চট্টগ্রাম 10 থেকে নির্বাচিত MP সাইদ আল নোমান, বান্দরবান থেকে নির্বাচিত MP শাচিং প্রু, শিক্ষক নেতা দাউদকান্দি থেকে নির্বাচিত সেলিম ভুঁইয়া, সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন। এছাড়া টেকনোক্রেট কোটায় তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সদ্য নিয়োগ পাওয়া দলের যুগ্ম মহাসচিব সিলেটের অ্যাডভোকেট হুমায়ুন কবির ও কুমিল্লা জেলা বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নাটোরের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাগুরার অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বগুড়ার MP নুরুল ইসলাম মনি, কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফজলুর রহমান মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডাকসুর সাবেক VP আমানুল্লাহ আমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, বরিশালের অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বরিশালের মুজিবুর রহমান সারোয়ার মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। লন্ডন বিএনপির সাবেক সভাপতি নবনির্বাচিত MP MA মালেক অথবা ওই আসনটি ছেড়ে দেয়া সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি নোয়াখালী থেকে নির্বাচিত MP ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, কালীগঞ্জের MP ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, বরিশালের জহিরুদ্দিন স্বপন, জামালপুর থেকে নির্বাচিত MP এক সময়কার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল সহ আরো অনেকে মন্ত্রিসভায় স্থান পাওয়ার আশায় আছেন। নিতাই রায় চৌধুরীকে স্থান না দিয়ে তার জায়গায় টেকনোক্রেট কোটায় নিপুণ রায় চৌধুরীকে প্রতিমন্ত্রী করা হতে পারে। তবে 40 সদস্যের মন্ত্রিসভা হলে 10% হিসেবে মাত্র 4 জনকে টেকনোক্রেট কোটায় প্রতিমন্ত্রী করা যাবে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডক্টর মঈন খান কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্য থেকে যে কেউ পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। ডক্টর খন্দকার মোশাররফের নামও শোনা যাচ্ছে, তবে নজরুল ইসলাম খানের সম্ভাবনা বেশি।
বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নিয়োগ হলে আরো কিছুদিন তাদের অপেক্ষা করতে হবে। এই অবস্থায় মন্ত্রীর মর্যাদায় নজরুল ইসলাম খানকে আপাতত উপদেষ্টা করা হতে পারে। মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহর নামও শোনা যাচ্ছে। তাকে টেকনোক্রেট কোটায়ও মন্ত্রী করা হতে পারে। প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর এলাহীর নাম শোনা যাচ্ছে। নতুন সংসদের স্পিকার হিসেবে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন ও ডক্টর আব্দুল মঈন খানের নাম শোনা যাচ্ছে। মধ্যবয়সী একজনকে ডেপুটি স্পিকার হিসেবে নিয়োগ করা হতে পারে। জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল থেকে আরো একজন ডেপুটি স্পিকার করা হবে। এক্ষেত্রে জামায়াত ইসলামী থেকে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম প্রস্তাব করা হতে পারে। নোয়াখালীর মোহাম্মদ শাহজাহান চিফ হুইপ হতে পারেন। হাদিস চৌধুরীর মতো প্রতিমন্ত্রীর মর্যাদায় রাজনৈতিক সচিব, রাজনৈতিক পিএস, এপিএস, প্রোটোকল অফিসার এই 4টি পদে অথবা বিশেষ সহকারী হিসেবে যে কোনো পদমর্যাদার নবনির্বাচিত এমপি মিয়া নুরুদ্দিন অপু, দলের নতুন মুখপাত্র মাহাদি আমিন, আতিকুর রহমান রুম্মনকে দেখা যেতে পারে। প্রেস সচিব হিসেবে ডক্টর সালেহ শিবলি সরকারিভাবে নিয়োগ পেতে যাচ্ছেন বলে জানা গেছে। ডেপুটি প্রেস সচিব সহ প্রেস টিমে আরো কারা থাকতে পারেন সেটা জানা যায়নি। একটি সূত্র জানাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের 3 থেকে 4 জন সদস্যকে মন্ত্রী পরিষদে রাখা নিয়ে ভাবছে বিএনপি। এরা হলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, তথ্য এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। দলটির পর্যবেক্ষণ হচ্ছে এসব উপদেষ্টা যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, গণঅভ্যুত্থানের পরবর্তী অস্থির সময় নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছে। ফলে এসব উপদেষ্টাকে দেশের জন্য কাজে লাগাতে ইতিবাচক বিএনপি। আপত্তি না থাকলে নতুন মন্ত্রী পরিষদে টেকনোক্রেট হিসেবে এদের মধ্য থেকে 3-4 জন জায়গা পেতে পারেন। দীর্ঘ 20 বছর পর ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে প্রকাশিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের গ্যাজেট। আগামী 3 দিনের মধ্যে শপথ নেওয়ার কথা রয়েছে নবনির্বাচিত সংসদ সদস্যদের। তবে রাজনীতির মাঠে বেশ কৌতূহল রয়েছে বিএনপির সরকারের মন্ত্রী সভা নিয়ে। বিএনপির শীর্ষ নেতাদের কাদের দেখা যাবে কোন চেয়ারে। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের বরাতে বলা হয়, আগামী মন্ত্রিসভা নিয়ে বিএনপির নীতি নির্ধারণের পর্যায়ে বেশ আলোচনা হচ্ছে। এর মধ্যে কয়েক দফার বৈঠকে আলোচনায় কিছু নাম উঠে এসেছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এক্ষেত্রে ক্লিন ইমেজের নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি। বিএনপি সূত্র বলছে, সর্বোচ্চ আসনে সংসদ সদস্য থাকায় সরকারি দল হিসেবে এবারে সংসদে যাবে বিএনপি, আর সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আগামী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে দেখা যেতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এছাড়া সংসদ স্পিকার হতে পারেন ডাক্তার আব্দুল মঈন খান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব নিতে পারেন মির্জা আব্বাস। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে সালাউদ্দিন আহমেদকে। এছাড়া 2001 সালে বিএনপির সরকারে বাণিজ্য মন্ত্রী ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে তাকে। আর শিক্ষা মন্ত্রণালয়ে দেখা যেতে পারে ANM এহসানুল হক মিলনকে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে 297টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি এককভাবে 212টি আসনে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী 68টি আসনে বিজয়ী হয়েছে। শুক্রবার বেলা 1টার পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন। তামজিদ মির্জা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে আপনারা লিখে জানাবেন কি বলতে চান। আপনাদের মতামত ওপিনিয়নটা কি থাকবে, কি বলবেন আপনারা কি মনে করেন রাষ্ট্রপতির পদে কাকে রাখা উচিত? রাষ্ট্রপতির পদে কাকে রাখলে ভালো হবে? ডক্টর ইউনূসকে কি আপনারা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাচ্ছেন, নাকি আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে চান? অবশ্যই সেটি কমেন্ট করবেন। আপনার নজরে যদি কোনো যোগ্য ব্যক্তি থাকে তার নামটাও মেনশন করতে পারেন কমেন্টে, আগামীতে রাষ্ট্রপতি হিসেবে তাকে দেখার জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারেক রহমানকে এই অবস্থায় আনার জন্য একমাত্র ইউনূস সাহেবের অবদান, তাই রাষ্ট্রপতি হিসেবে ওনাকেই দেওয়া দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত বলে মনে করি। তাহলে দেশ
আসলে সুন্দরভাবে পরিচালিত হবে। তার মতো ব্যক্তি, যোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। তাছাড়া আমার চোখে তো আর ডক্টর ইউনূস ছাড়া যোগ্য কোনো ব্যক্তিকে পাচ্ছি না। যাই হোক, ব্যক্তিগত ওপিনিয়ন, মতামত জানাবেন, আপনারা কমেন্ট করবেন আপনারা কাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।